আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে এই বলার জন্য। আমি একটু শুরু থেকে শুরু করি। ইউনূস সরকারের সাথে একটা সমঝোতা স্বাক্ষরের পর কিন্তু একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কিন্তু ঢাকায় জাতিসংঘের মানবাধিক বিষয়ক হাই কমিশন এইচআরসির এই মিশনটি চালু হয়েছে। সো গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিক জাতিসংঘের মানবাধিক বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক বাংলাদেশে সফর করেন। এটা আমার মনে হয় আমাদের দর্শকদের অনেকেরই মনে আছে। এই সময় ঢাকায় জাতিসংঘের একটি মানবাধিকার হাই কমিশনের একটি কার্যালয় খোলার ব্যাপারে কিন্তু তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় ইউনূসের সাথে। তো এই সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এই যে মানবাধিকার কমিশনের অফিসটা খোলা নিয়ে কিন্তু অনেকেই আপত্তি জানিয়ে আসছেন। তো আমরা এই আপত্তির মধ্যে আসলে সব ধরনের মানুষেরই একটা কিন্তু সমাগম দেখছি। তো যেরকম এখানে ইসলামিক দলগুলো আপত্তি জানিয়েছে, সেরকম অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। যারা মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। আর মানে সর্বস্তরের মানুষদের মধ্যে আমরা এই উদ্বেগটা দেখেছি। এখন যখন এই সব বিতর্ক তৈরি হলো তখন ইউনূস সরকার স্টেপ বাই স্টেপ কিভাবে আগালো সেটা খুব ইন্টারেস্টিং। তারা কি করলো, যেটা তারা সব সময় করে, যখনই কোনো একটা বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, তাদের কোনো একটা কার্যক্রম যেটা তাদের পরিকল্পনা, তারা সেটা করে একটা আটমোস্ট সিক্রেসি বা গোপনীয়তা এবং কারোর সাথে আলাপ না করে কিন্তু তারা করে। এবং যখন এটা একটু জানাজানি হয়, তখন যখন প্রচন্ড সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন তারা যেটা করে নানান ধরনের ভোগীচুগি দেওয়া শুরু করে যে না এটা হবে না, বা হলেও আমরা ঠিক আছে দেখা যাবে, এইরকম ধরনের কথাবার্তা। তো যেমন আমি একটু উদাহরণ দেই, জুলাইয়ের ৩ তারিখে পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে নেপাল থেকে তো জাতিসংঘের এই কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে বাংলাদেশে আমরা এটা কেন খুলছি? এটার জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নেপালে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এরা ছিল, তারপর কিন্তু এরা চলে গেছে। আমাদের এখানেও সময় নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে এই কার্যালয় কার্যকর হচ্ছে এবং আরো থাকা উচিত, তাহলে কার্যালয় থাকবে, না হলে থাকবে না। আচ্ছা, ২৪শে জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের স্বার্থে এরা ঢাকায় এসেছে, প্রয়োজনে ৬ মাসের নোটিসে সরকার এই কার্যালয় প্রত্যাহার করতে পারবে, তবে এমন পরিস্থিতির সৃষ্টি হবে না বলে তিনি মনে করেন। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে একটা খুবই মানে এক ধরনের সিক্রেসির মধ্যে ১০ই জুলাই একটা এই এই কার্যালয় স্থাপনের, জাতিসংঘের কার্যালয় স্থাপনের একটা চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিক বিষয়ক হাই কমিশনার অফিস এবং বাংলাদেশ সরকার ৩ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই করেছে। ঠিক আছে, এর বাইরে আমরা কিন্তু এই স্মারকটা কেউ দেখি নাই। কিসের বেসিসে এই আন্ডারস্ট্যান্ডিং, কি তাদের এদের এদের ঠিক কাজের পরিধিটা কতটুকু হবে, তাদের ঠিক কতটুকু ক্ষমতা দেওয়া হবে, কিচ্ছু কিন্তু আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমরা একটু দেখি যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাজটা আসলে কি। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এমন একটি সংস্থা যার মূল কাজ হলো বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, এই সংক্রান্ত প্রচার ও বাস্তবায়নে সহায়তা করা। এখন এই দপ্তরটা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির তথ্যগুলো সংগ্রহ করে এবং সেটার বেসিসে রিপোর্ট তৈরি করে। বিশেষ করে আমরা জানি যে টর্চার, তারপরে হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য, মত প্রকাশের স্বাধীনতা, নারী অধিকার, শিশু অধিকার লঙ্ঘন, এই বিষয়গুলো তাদের ইউজুয়ালি মেইন ফোকাস বলে মনে করা হয়, কাজের মেইন ফোকাস বলে মনে করা হয়। এখন দর্শক মনে রাখবেন যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট বা সুপারিশ কিন্তু কোনো দেশের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু অনেক সময় এদের এইসব রিপোর্টগুলো জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর পলিসি মেকিং এ একটা ভূমিকা রাখে এবং সেই সাথে যেই দেশের সরকারের, যে দেশের অবস্থা নিয়ে রিপোর্ট করছে সেই দেশের সরকারের উপর একটা চাপ সৃষ্টিতেও কিন্তু ভূমিকা রাখে। যেমন কোনো একটা দেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারবে কি পারবে না সেটা কিন্তু সেটা সেটা সেটাতে কিন্তু এই রিপোর্টগুলো একটা ভূমিকা রাখে বা রাখতে পারে। এখন
আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এইসব রিপোর্টের উপর কিন্তু অনেক সময় উন্নত দেশগুলোর, পশ্চিমা দেশগুলোর সাথে অন্য দেশের সম্পর্ক, বিনিয়োগ এবং অনুদানও কিন্তু নির্ভর করে। এখন যে কোনো একটি দেশের যদি মানবাধিকার রিপোর্ট খুব খারাপ হয়, তাহলে সেই দেশে আদৌ বিনিয়োগ করা হবে কিনা, কোন খাতে বিনিয়োগ করা হবে সেগুলো, বা অনুদান দেওয়া হবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে এফেক্টেড হয়। আচ্ছা, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঢাকার এই মিশনটির লক্ষ্য হচ্ছে, জাতিসংঘের মিশনটির লক্ষ্য হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান। এর উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক আহ মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করা। আহ, এই মিশন মানবাধিকারের যে কোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উপর মনোনিবেশ করবে। আচ্ছা, এখন একটা খুব সাধারণ প্রশ্ন আসলে দর্শক, সেটা আপনাদের মনে এসেছে কিনা। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো সাধারণ মানুষ নন, উনি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি না কত রকম সংস্কার করছেন গত 11 মাস ধরে। তিনি না বাংলাদেশকে একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলবেন, এরকমই তো আমরা শুনছি। তাহলে আমাদের দেশে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের অফিস কেন লাগবে? বাংলাদেশে কিন্তু একটা জাতীয় মানবাধিকার কমিশন আছে, আপনারা সবাই সেটা জানেন। আহ সেটার কি হলো এই গত 11 মাসে? সেটাকে সচল করার কোনো উদ্যোগ কি আপনাদের চোখে পড়েছে? আহ এত সব সংস্কারের ভিড়ে সেটা না করে দেশের মানবাধিকার কমিশনকে অচল রেখে দেশের এই সংক্রান্ত মানবাধিকার পরিস্থিতির কোন রকমের যে সংস্থাগুলো কাজ করার কথা সেগুলোকে সংস্কার না করে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক অফিস খোলার বাংলাদেশে ইউনূসের এত উৎসাহ কেন? মানে তিনি কি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে মানবাধিকার রক্ষায় আসলে তার সরকার পুরোপুরি ব্যর্থ, এবং আসলে কি উনি বন্দরের মতো চট্টগ্রাম বন্দরের মতো আইন শৃঙ্খলা এবং নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টাও আসলে বিদেশিদের হাতে লিজ দিয়ে দিতে চাচ্ছেন? বিনিময়ে ইউনূস কি পাবেন? কয়েক কিস্তিতে ক্ষমতায় থাকা। এই তো, এটাই তো প্ল্যান। আচ্ছা, তো আরেকটা জিনিস দর্শক, সেটা হচ্ছে জাতিসংঘের এই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এর আগে বিভিন্ন দেশ বিভিন্ন সময় করেছে। অভিযোগ আছে যে এই সংস্থাটি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে এবং তাদের স্বার্থ আসলে রক্ষা করতে কাজ করে। পৃথিবীর খেয়াল করে দেখবেন, এদের অ্যাক্টিভিটি যদি আপনি বিশ্বব্যাপী একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে পৃথিবীর সব দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলে না। কোনো কোনো দেশে আছে যে পরিস্থিতি অত্যন্ত খারাপ, তারপর তারা একেবারে নীরব, হিরণ্ময় নীরবতা। এখানে এই সংস্থাটার এক ধরনের পিক অ্যান্ড চুজ নীতি কিন্তু আছে। কিছু কিছু দেশ যেমন চায়না, রাশিয়া, তারা কিন্তু অভিযোগ করেছে যে জাতিসংঘের এই প্রতিষ্ঠানগুলো টাইম টু টাইম তাদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে। তো বাংলাদেশেই দেখুন আপনারা, জাস্ট একদম জ্বলন্ত উদাহরণ, এই যে মব সৃষ্টি করে এতগুলো ঘটনা ঘটলো, এতগুলো মানুষের প্রাণ গেল, গোপালগঞ্জে সেনাবাহিনী যে এই কিছুদিন আগে এতগুলো মানুষ মারলো, সেগুলো নিয়ে কি এই সংস্থার কোনো প্রতিবেদন আপনারা দেখেছেন? কোনো বক্তব্য আপনারা শুনেছেন? মানে এই বক্তব্যগুলো দেওয়ার জন্য তো আর অফিস স্থাপন করতে হয় না। অনেক সময় তো কোনো দেশে কার্যালয় না থাকলেও সেখানে এরা বিশেষজ্ঞ দল পাঠায়। যেমন আপনাদের মনে আছে যে জুলাই অগাস্টের ঘটনাগুলো নিয়ে কিন্তু ওরা জুলাই আগস্টের পরে কিন্তু গত বছর কিন্তু তারা একটা বিশেষজ্ঞ টিম পাঠিয়েছিল বাংলাদেশে, কারণ তখন সেটা ইউএসএ এর এজেন্ডাকে সার্ভ করছে, জাতিসংঘের এজেন্ডাকে সার্ভ করছে, ইউনেসের এজেন্ডাকে সার্ভ করছে, তখন কিন্তু তারা ঠিকই পাঠিয়েছিল। এমনকি গত বছরের জুলাই আগস্টের সময়টা নিয়ে তারা কিন্তু সেই সময়কার সহিংসতা নিয়ে তারা কিন্তু একটা প্রতিবেদনও দিয়েছে, আপনাদের মনে আছে? আর এই যে ভলকার টার্ক, উনি সেই সময় কি বলেছিলেন? উনি বিবিসির হার্ট টক অনুষ্ঠানে বলেছিলেন, কি বলেছিলেন আপনাদের আরেকবার একটু মনে করিয়ে দিই। উনি বলেছিলেন, আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনীকে ওই জুলাই আগস্ট মাসে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা একটা পরিবর্তন দেখলাম। অর্থাৎ তিনি বাংলাদেশের সেনাবাহিনী স্বীকার করছেন, বিবিসিকে বলছেন, নিজেই বলছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সেই সময় অনেকটা সর্ট অফ লাইক এ ব্ল্যাকমেইল আমি বলবো, যে করেছিলেন যে তোমরা যদি আমাদের এজেন্ডার বিরুদ্ধে যাও বা শেখ হাসিনার পতনে আমাদের যে প্ল্যান সেটাতে সাহায্য না করো, তাহলে
শান্তি রক্ষা মিশনে তোমাদেরকে আমরা আর নেব না। তো এইভাবে কি তিনি একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে ক্ষমতা পরিবর্তনের মতো, একটা দেশের সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তনের মতো একটা সেন্সিটিভ বিষয়ে আহ সার্বভৌম একটি রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা, জানমালের নিরাপত্তার দায়িত্বে রাখা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাজে কি এইভাবে আহ উনি হস্তক্ষেপ করতে পারেন? আর সেই সময় যদি উনি ওটা করে থাকতে পারেন, তাহলে এখন বাংলাদেশের রাজনীতিতে কিংবা ভবিষ্যতের আরো যে কোনো কনফ্লিক্টে উনারা কোন লেভেলে হস্তক্ষেপ করবেন উইথ অ্যান অফিস ইন বাংলাদেশ, কি কতটুকু করতে পারবেন? আপনারা কি বিপদটা টের পাচ্ছেন? আচ্ছা, আহ, বিভিন্ন পক্ষের যখন একটা নানান ধরনের আপত্তি তৈরি হলো, একটা বিতর্ক তৈরি হলো এই অফিস স্থাপন নিয়ে, তখন এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হলো। সেখানে তারা কি বলছে? তারা বলছে, আমরা স্বীকার করি জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শিক অবস্থান নিয়ে সমাজের একটি অংশের উদ্বেগ রয়েছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থার একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অনেক নাগরিক আমাদের জানিয়েছেন যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই প্রেক্ষিতে ওএইচআর এর মিশন বাংলাদেশের যে কোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইন, শুনুন দর্শক, এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর বাইরে থাকা কোনো সামাজিক এজেন্ডাকে উৎসাহিত করবে না। তাহলে এর মানে কি দাঁড়ালো? তাহলে এই যে LGBTQ+ ইস্যুগুলো নিয়ে, সম অধিকারের প্রশ্নে, নারী অধিকারের প্রশ্নে, তাহলে কি এরা কথা বলবে না বাংলাদেশে? আমরা ধরি, যদি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা নারীর অধিকার লঙ্ঘন করে, ধরুন পোশাক নিয়ে কথা বললো, নির্যাতন করলো, এরা কি সেটা নিয়ে তাহলে রিপোর্ট করবে না, মুখ খুলবে না? সরকারের বিবৃতি অনুযায়ী তো তাই মনে হয় যে তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলবে না। তাহলে তারা কি করবে বাংলাদেশে? তাহলে তারা কি করতে এসেছে? শুধু বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের উপর মনোনিবেশ করবে তারা? এটা তার মানে এই যে মব নিয়ে, গোপালগঞ্জ নিয়ে যা ঘটে গেল, এগুলো নিয়ে তারা কোনো কথা বলবে না? তাহলে এই সরকারের তারা শুধু বিগত সরকারের কে সমালোচনা করবে, আর এই সরকারের সমস্ত ধরনের মানবাধিকার লঙ্ঘন বা এই সরকারের আমলে এই যে জঙ্গি মবদের যাবতীয় কিছু, এগুলো নিয়ে তারা কেউ কোনো কথা বলবে না। এই তো, সেটাই তো বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে দর্শক, যে পৃথিবীর যেসব দেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস আছে, সেগুলো প্রায় সবগুলোই যুদ্ধ বিধ্বস্ত, অথবা যুদ্ধ কবলিত, অথবা সংঘাতপূর্ণ, অথবা সেই সব দেশে গৃহযুদ্ধ কিন্তু চলছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তাহলে এই অফিসটা স্থাপন করা হচ্ছে কেন? জাতিসংঘ কি বাংলাদেশকেও আসলে সেই রকম একটি দেশ মনে করে যেখানে আসলে গৃহযুদ্ধ চলছে, সংঘাত চলছে? নাকি তাদের কাছে এইরকম কোনো তথ্য রয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশ আরো অনেক বেশি সংঘাতপূর্ণ হয়ে উঠবে, একটা কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হবে? সেরকম কি? তো এখান থেকে অনেকেই ধারণা করছেন যে এই অফিস খোলার মূল উদ্দেশ্য হলো আসলে রাখাইন করিডোরকে বাস্তবায়ন করা। এখন রাখাইন করিডোর নিয়ে জাতিসংঘ এবং আমেরিকার যে প্ল্যান আছে, সেটি নিয়ে আমরা যে ভয়াবহ কনফ্লিক্ট সিচুয়েশনে পড়তে যাচ্ছি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে বিপন্ন হতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা তিনজন আপনাদেরকে একদম শুরু থেকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে টাইম টু টাইম বলে আসছি। অনেকেই বলছেন যে বাংলাদেশ থেকে আসলে রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সম্ভব হলে এখান থেকে যেন দ্রুত রাখাইনে কিছু একটা করা যায়, এবং মূলত যে সামরিক করিডোরের মাধ্যমে যে পরিকল্পনা আছে, ইউএস পরিকল্পনা, সেগুলো বাস্তবায়ন করার জন্যই আসলে এই অফিস স্থাপন করা হয়েছে। আরেকটা প্রশ্ন যেটা দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে এই অফিসের এখতিয়ার কতটুকু? এটা আমি শুরুতেই বলেছি যে সেটা নিয়ে আমরা কেউ কিছু জানি না। এরা কি বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে তাদেরকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনতে পারবে, বা তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে? ধরা যাক মিলিটারি ইন্টেলিজেন্স, র্যাব, ডিবি, এদের বিরুদ্ধে যদি মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ ওঠে, তাহলে জাতিসংঘের এই কার্যালয়ের কর্মকর্তারা কি এই সব প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে তদন্ত করার সুযোগ পাবেন?
এবং সেটা যদি পান তাহলে দেশের সার্বভৌমত্ব কতটুকু হুমকির মুখে পড়বে, আমাদের সার্বভৌমত্ব বা আমাদের সেনাবাহিনী বা আমাদের এন্টায়ার প্রতিরক্ষা। কি, কি শর্তে তাদের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে? সেটার কপিটা কোথায়? সেটা কি আমরা কেউ দেখেছি? এটা একটা পাবলিক ডকুমেন্ট হিসাবে উন্মুক্ত করে দেওয়া হয়নি কেন? বাংলাদেশের মানুষের কোনো মতামত নেওয়া হয়নি কেন? কোনো আলোচনা হলো না কেন? আমরা ভয়াবহ কিছু তথ্য পাচ্ছি যেগুলো যদি সত্য হয়ে থাকে এই সমঝোতা স্মারকের, তাহলে দেখা যাচ্ছে যে এদেরকে খুব এক্সটেন্সিভ লেভেলে এই কার্যালয়ের কর্মকর্তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়ার কথা শোনা যাচ্ছে। কেন? এবং সেই দায় মুক্তির পরিধিটুকু কতটুকু? আমরা কিন্তু কেউ জানি না। এইরকম একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে এই অনির্বাচিত, এই অবৈধ দখলদার সরকার কি কারোর সাথে কোনো আলোচনা করেছে? কেন করেনি বলে আপনাদের মনে হয়? কোনো সৎ উদ্দেশ্য থাকলে, ইফ দে হ্যাড নাথিং টু হাইড, তারা তো এটা সবার সামনে প্রকাশ করে দেওয়ার কথা। করেনি কেন? এই যে বিভিন্ন ধরনের গোপন চুক্তি তারা স্বাক্ষর করছে, কেন? আচ্ছা, আমি এই পর্যন্তই রাখি এটাকে। আসলে এটা নিয়ে কথা বলার অনেক বিষয় নিয়ে অনেক দিকে কথা বলার সুযোগ আছে। আমি যেহেতু বেশ কয়েকটা এখানে রাখাইন করিডোরের প্রসঙ্গটা এসেছে, এই যে বিভিন্ন ধরনের গোপন চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এর কথা আসছে। এই 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 পরিপ্রেক্ষিতে আমি একটু রাবেয়া শিরিনের কাছে যেতে চাই। শিরিন, তুমি কি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু আপডেট দেবে? বাংলাদেশে আজ কোনো পেশার কোনো বয়সের নারী নিরাপদ নন। তাদের ওপর যে কোনো সময় যে কোনো ভাবে হামলা হতে পারে, তাদেরকে অপহরণ করা যায়, তাদেরকে ধর্ষণ করা যায়, তাদেরকে আরো বিভিন্ন ভাবে বিপদে ফেলা যায়। আমরা কি করে নিশ্চিত করব যে গার্মেন্টস কর্মী নারীরা কাজে গেছেন, দীর্ঘ শিফট শেষ করে বা ওভারটাইম শেষ করে বাড়ি ফিরছেন, আমরা কি করে নিশ্চিত করব যে তাদের নিরাপত্তা আমরা দিতে পারছি? নারীরা যে স্বচ্ছন্দে গার্মেন্টসে কাজ করতেন, এখন আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থায় দুঃখিত, এখন আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থায় কি এভাবেই স্বচ্ছন্দে তারা কাজ করতে পারবেন? এখন এই যে দেশের একটা রাজনৈতিক পরিস্থিতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটা হিংসাত্মক পরিবেশে তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দিয়ে দেশের রপ্তানি স্ট্রাকচারকে, ব্যবসার পরিবেশকে পুরোপুরি পঙ্গু করে দিয়ে ৩৫% শুল্ক নিয়ে, এনডিএ করে, ফ্রি ট্রেড জোন দিয়ে, ডিউটি ফ্রি পণ্যের পরিমাণ আমেরিকার জন্য বাড়িয়ে আমরা আসলে নাকের বদলে নড়ুন পেয়েছি। একে উদযাপন করার কিছু নেই, বরং প্রশ্ন করুন, বারবার প্রশ্ন করুন, এত কিছু করে আমরা যা পেয়েছি তা শুধু আমেরিকার পক্ষেই যাচ্ছে কেন? বাংলাদেশে আজ ব্যবসার পরিস্থিতি নেই কেন? বাংলাদেশে আজ বেকারত্ব এত বেশি কেন? বাংলাদেশে আজ কলকারখানা এত বন্ধ কেন? কেন বাংলাদেশে মানুষ বিনিয়োগ করতে চাচ্ছে না? এই হলো আমাদের শুল্ক পরিস্থিতি। আমি নরিন আপু আপনার কাছে আবার একটু যাব। এই শুল্ক পরিস্থিতির পাশাপাশি দেশে আর কি হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে? সে তো অনেক কিছুই। একটু ছোট করে বলি। গেল কয়েকদিনে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে এনসিপির চাঁদাবাজির খবর। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা, এখন তাদের একজনের আবার ভাড়া বাসা থেকে কোটি কোটি টাকার চেক উদ্ধার হয়েছে, আরো নানান জিনিসপত্র উদ্ধার হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটা ভিডিও এর আগেও ছড়িয়ে পড়েছিল এনসিপির চাঁদাবাজির। শিশু উপদেষ্টাদের কয়েকজন, তাদের পিতা, ভাই, এপিএস দের কয়েকশো কোটি টাকার দুর্নীতির খবর আমরা পেয়েছিলাম, কিন্তু কোনো শাস্তি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। এই প্রথম এই 5 জনকে তাও গ্রেফতার করা হলো। আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় 6.5 কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে। যদিও মাহফুজ আলম তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। আমরা দেখলাম যে চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সাবেক এনসিপি সংসদ সদস্য এনসিপি সদস্য উমামা ফাতেমা।
পোস্টে তিনি লিখেছেন যে এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা একটু হাস্যকরও বটে। বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। মানে যা আসলে উমামা ফাতেমাই থলের বেড়াল ফাঁস করে দিয়েছেন, আউট করে দিয়েছেন যে আসলে এই চাঁদাবাজি তো প্রথম না, এই প্রথম তারা আসলে ধরা খেলো আর কি। এবং এদের শিকড় অনেক গভীরে, বলতে গিয়ে এটা থেকে অনেকেই মনে করছেন যে তিনি আসলে এটা এই যে দলের যে কেন্দ্রীয় যে নেতারা আছে হাসনাত সার্জিস এদের সাথে যে চাঁদাবাজদের সম্পর্ক সেটা নিয়ে উনি আসলে ইঙ্গিত দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা আরো কি দেখলাম, এই শিশু উপদেষ্টাদের একজন আসিফের বাবার দ্বারা হেনস্থার শিকার একজন সনাতনী শিক্ষিকার ইন্টারভিউ প্রকাশ করা হলো বাংলা ভিশনে। একটা পুরো ভয়াবহ এক কর্মকাণ্ড এই আসিফ, উপদেষ্টা আসিফ। এই উপদেষ্টা আসিফ হচ্ছে সেই যে হচ্ছে অ্যামিনিশন সহ এয়ারপোর্ট থেকে ধরা পড়েছিলেন, তার এপিএস দুর্নীতি, কয়েকশো কোটি টাকার দুর্নীতি, সেগুলো নিয়েও নিউজ হয়েছিল। কিন্তু উনি বহাল তবিয়তেই আছেন এখনো, উনার পিতাও বহাল তবিয়তে আছেন দেখা যাচ্ছে। এরপরে আমরা কি দেখলাম, এই সমস্ত দেশ জুড়ে যখন ভয়ঙ্কর ধরনের সমালোচনা শুরু হলো তখন কোনোভাবেই যখন আর এটাকে ধামাচাপা দেওয়া যাচ্ছে না, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে অন্য সব কমিটিগুলোকে স্থগিত করা হলো। তার মানে এরা এই এনসিপিরা স্বীকার করে নিল যে সারা দেশেই আসলে তাদের নেতারা চাঁদাবাজি করছিল। ধরা পড়লো কেন্দ্রীয় কমিটির নেতা, অথচ সেই কেন্দ্রীয় কমিটি কিন্তু তারা বাতিল করেনি। অর্থাৎ এবার থেকে চাঁদাবাজি তারা করবে, সেন্ট্রালি করবে, কেন্দ্রীয় ভাবে করবে, তাই না? এইটাই হচ্ছে গিয়ে মেসেজ। আচ্ছা, আমরা দেখলাম যে টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের ছাত্রদেরকে বিভিন্ন এনসিপি কর্মসূচিতে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো এবং সেই অভিযোগে সারা শহরে সাধারণ ছাত্ররা বিক্ষোভ করলো। আমরা গত কয়েকদিন ধরে কি দেখছি, আমরা দেখছি শাহবাগে 2 জুলাই যোদ্ধা নামের গ্রুপের মধ্যে কুৎসিত গালাগালি আর মারামারি। তো এ ওকে ভুয়া বলছে, তো সে তাকে ভুয়া বলছে, এই হলো অবস্থা। এর মধ্যে যে কে ভুয়া, মানে ভুয়ায় ভুয়ায় যে মারামারি, তাতে সাধারণ জনগণ আমরা দেখলাম একটা অবর্ণনীয় ধরনের একটা একটা দুর্ভোগের শিকার হলো। আমরা দেখলাম যে মরণাপন্ন রোগী নিয়ে মানুষ কাজে যেতে পারছে না, মরণাপন্ন রোগীরা হাসপাতালে নিয়ে যেতে পারছে না, এরকম একটা মানে অবস্থা। তো এর মধ্যে আমি একটা ভিডিওতে দেখলাম যে একজন সাধারণ মানুষ দেখলাম যিনি আক্ষেপ করে বলছে যে আমরা এই অবস্থায় আমরা সাধারণ মানুষ কার কাছে অভিযোগ দেব? এই দেশে কি কোনো সরকার আছে যে তার কাছে বিচার দেব? মানে এখন এটা হচ্ছে সাধারণ মানুষের কথা, কি এই দেশে আসলে কোনো সরকার নেই, অ্যাটলিস্ট ফাংশনিং কোনো সরকার নেই। মানে একটা নজিরবিহীন অ্যানার্কি এবং একটা লুটতরাজ এটা চলছে সারা দেশ জুড়ে। এই অবস্থায় আমরা দেখলাম যে সেনাবাহিনী একটা সিদ্ধান্ত নিল, এই গোপালগঞ্জে এইভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে সাধারণ মানুষদেরকে গুলি করে মেরে এনসিপির নেতাদেরকে ওই যে পালিয়ে যেতে সাহায্য করে তাদেরকে তাদের যে বিভিন্ন ধরনের পদযাত্রা নাকি যে সব অ্যাক্টিভিটি আছে সেইখানে নানান ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরে এতদিনে আমাদের সেনাবাহিনীর বোধহয় কিছুটা বোধোদয় হয়েছে অনেক ধরনের সমালোচনার প্রেক্ষিতে। তারা বলেছে, শুনলাম যে জাতীয় মানে এই যে এনসিপির শীর্ষ নেতাদের তারা আর কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল দেবে না। অর্থাৎ মনে হচ্ছে যে এই সেনাবাহিনীর যানবাহনে চড়ে তাদের সাথে যে এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের সমাবেশে এনসিপি আর যাওয়া বোধহয় এটা একটু বন্ধ হবে এখন। আমরা দেখলাম যে এনসিপির এই চাঁদাবাজির সংবাদে বিএনপির মির্জা ফখরুল বেদনায় নীল হয়ে গেলেন। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তার নিজের দলের যে বিভিন্ন চাঁদাবাজির খবর আমরা শুনছিলাম, যে সর্বস্তরে তাদের নেতাকর্মীদের যেই লেভেলের চাঁদাবাজি, সেই সব সংবাদ যখন উনি পেয়েছেন তখন কিন্তু উনি বেদনায় নীলটিল হননি। তো এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় বোধহয় নিজের পুত্রের চাইতে পরের পুত্রের জন্য বোধহয় ওনার বেদনাটা অনেক বেশি। আরেকদিকে আমরা কি দেখলাম, আরেক দল জামাতে ইসলাম। তো ইসলামের নামে মুখে ফেনা তোলা, ইসলাম ভাঙিয়ে রাজনীতি করা, এই দলও চাঁদাবাজিতে কিন্তু পিছিয়ে নেই। বেশ কিছু রিপোর্টে কিন্তু তাদেরও নেতাকর্মীদের নাম উঠে এসেছে এসব চাঁদাবাজির সাথে।
তো এরা শুধু দেখা যাচ্ছে যে ৭১-এর গণহত্যা, নারী ধর্ষণ, দেশের মানুষের সাথে বেইমানি, এসবেই উনারা শুধু পারঙ্গম নন, চাঁদাবাজিতেও দেখা যাচ্ছে তাদের যথেষ্ট সুনাম আছে। তো আমি সুনাম শব্দটা ব্যবহার করলাম এই কারণে, কারণ ইউনূসের দেশে, আসলে ইউনূসের বাংলাদেশে আজকে আসলে মেধার আরেক নাম চাঁদা, অর্থাৎ চাঁদাই মেধা। তো এই যে আজকে এনসিপির যে অবস্থা, এটাতে মির্জা ফখরুল বেদনায় নীল হয়ে গেছেন। আমি দেখলাম যে অনেকেই খুব অবাক হচ্ছেন যে এসব কি দেখছি। আমি যখন এই বিষয়টা দেখি, তখন আমি নিজে আসলে খুব বিস্মিত হয়ে যাই। এই যে যারা এরকম বিস্মিত হচ্ছেন এনসিপির এই অবস্থা দেখে, তারা এত অবাক হচ্ছেন কেন হচ্ছেন বলুন তো? মানে দর্শক, আপনাদের মধ্যে কি কেউ আছেন যারা এনসিপি যে এই কাজটা করবে এটা জানতেন না বা খুব অবাক হয়েছেন তাদের এই আচরণে? কেন? মানে এরা যখন সেই শুরুতে মনে আছে কোটা বিরোধী আন্দোলন করলো, তখনও কি আপনারা বোঝেননি যে এরা নারী কোটা আর মুক্তিযোদ্ধা কোটার বদলে আসলে রাজাকার কোটা চায় বাংলাদেশে? যখন এরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই ঘৃণ্য স্লোগানটা দিল, তখনও কি আপনারা বোঝেননি? যখন এরা এই যে গণভবন আক্রমণ করে সেখান থেকে কচু, হাঁস, মুরগি, এই সমস্ত মাছ এগুলো পর্যন্ত চুরি করে আনলো, তখনও কি আপনারা বোঝেননি যে এরা আসলে লুটেরা, চোর আর চাঁদাবাজের দল? এখন আহ, জ- হাঁস, মুরগি, অন্তর্বাস চোররা এরা যখন ক্ষমতা হাতে পায়, তখন কি এরা বসে থাকবে? মানে যারা ওই লেভেলের চোর, তারা কি বসে থাকবে, কিছু করবে না? আর আজকের এদের এই অবস্থার পেছনে আসলে দায়ী কে? যারা চাঁদাবাজি করছে তারা তো দায়ী বটেই, কিন্তু আরেকজন ব্যক্তি আমার কাছে মনে হয় যে দায়ী। সেই ব্যক্তির নাম হচ্ছে আমাদের নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। আহ তিনি ক্ষমতায় আসার পর কি বলেছিলেন যে এই ছাত্ররা আমার এমপ্লয়ার। এখন বাংলাদেশে তো আমরা অনেক রাজনৈতিক নেতা দেখেছি, ভালো মন্দ অনেক রাজনৈতিক নেতা দেখেছি। সব সময় রাজনৈতিক নেতাদেরকে আমরা কি বলতে শুনেছি? আমার এমপ্লয়ার হলো জনগণ, জনতা। এই ভদ্রলোক কিন্তু সেটি বলেননি। জনগণ তো আসলে তার এমপ্লয়ার নয়ও, তিনি তো আসলে জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। তিনি বললেন যে ছাত্ররা, এই সব ছাত্ররা এই মানে অন্তর্বাস চোর, কমোড চোর, শাড়ি চোর, চোর এবং চুন্নি, এই সমস্ত এরা হচ্ছে উনার এমপ্লয়ার। তো আমরা ভাষা আন্দোলনের সময় থেকে কি দেখেছিলাম? ভাষা আন্দোলনের সময় থেকে দেখেছি যে আমাদের দেশের ছাত্রদের যে নিঃস্বার্থ আহ উজ্জ্বল একটা ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে, বিভিন্ন বিপদের সময় সাধারণ মানুষের জন্য সব সময় ছাত্ররা কিন্তু আহ তাদের মানে ছাত্রদেরকে কিন্তু আমরা পাশে পেয়েছি, তাই না? আর সেই ছাত্রদেরকে উনি নিজের স্বার্থে ব্যবহার করলেন। ইনি এই ছাত্রদেরকে শিখালেন কিভাবে শর্টকাটে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে একদিনও জনগণের সেবা না করে মন্ত্রী হওয়া যায়। তিনি শিখালেন ছাত্র হয়ে শিক্ষককে পেটানো জায়েজ। তিনি শিখালেন লুটপাট করা জায়েজ। উনি শিখালেন মুক্তিযোদ্ধাদের অপমান করা জায়েজ। ৩২ নম্বর ভাঙা জাতির পিতাকে অসম্মান করা জায়েজ। তিনি একসময় শিক্ষক ছিলেন, কিন্তু কি শিক্ষাটা উনি এই ছাত্রদের দিলেন? উনি এদেরকে রক্ষা করলেন, প্রশ্রয় দিলেন। শুধু তাই নয়, আমি মনে করি উনি এদেরকে উৎসাহ দিলেন এগুলো করতে। উনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, অনেক সমালোচনা আছে, কিন্তু একটি অভিযোগ আমি রাখবো সবার ওপরে, এবং সেটি হলো উনি নিজের স্বার্থ উদ্ধারে একটা দেশের কয়েকটা প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে একেবারে শেষ করে দিয়েছেন। আজকে দেখুন, এই সব ছাত্রদেরকে কোনো দেশ নিতে চায় না, এদের ভিসা হয় না। ওই যে একটা কবিতায় রবি ঠাকুর একবার বলেছিলেন যে দিকে দিকে এই ১২টা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাইবেন সাগর সঙ্গমে। তো এই যে দিকে দিকে একটা বার্তা রটে গেছে যে এই ছাত্ররা, বাংলাদেশের এই যুব সমাজ, এরা জঙ্গি, এরা মববাজ, এরা চাঁদাবাজ,
এদেরকে এই হিসাবেই কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখে এবং এরা এই হিসাবেই কিন্তু বিদেশেও পরিচিত হয়ে গেল, যেটার একটা সরাসরি এফেক্ট আপনারা আজকে দেখছেন যে এদের কিন্তু ভিসা হচ্ছে না কোথাও, কিন্তু বাংলাদেশে এখন ভিসা, বাংলাদেশি হিসেবে ভিসা পাওয়া খুব কঠিন হয়ে গেছে। এটাই হলো মূল কারণ। আমরা খবরে দেখলাম যে ৩ সশস্ত্র বাহিনী প্রধান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর মানে ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর মহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে। তার মানে রাষ্ট্রপতি পদটিকে খুবই শক্তিশালী করতে চাইছে ইউনূস। তো এটা পড়ে আমার সাথে সাথে মনে পড়লো ইউনূস আর তারেকের লন্ডন বৈঠকের কথা, যেখানে আপনাদের মনে আছে দর্শক যে একটা সমঝোতা হয়েছিল বলে আমরা শুনতে পেয়েছিলাম যে ইউনূস নাকি হবেন প্রেসিডেন্ট আর তারেক জিয়া হবেন প্রাইম মিনিস্টার, এরকম নাকি একটা আলোচনা, আসলে সমঝোতা তাদের মধ্যে হয়েছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং। এখন এটা সত্য কিংবা মিথ্যা তা আমরা জানি না, কিন্তু হঠাৎ এই যে রাষ্ট্রপতির পদটাকে যে ঐকমত্য কমিশন এরকম শক্তিশালী করে তোলার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? তো দর্শক একটু চোখ কান খোলা রাখুন, দেখবেন যে এরা এইটি কোথায় যায়। আমি নিশ্চয়ই পুরো বাংলাদেশের মানুষের মতো আমরাও দেখবো যে এটা আসলে কোন দিকে যাচ্ছে।